फ्रेंड्स वेलकम टू डब्ल्यूबी एग्जाम गाइड प्राइमारी टेट 2023 प्रस्तुति पूर्वे आज के आलोचना करब मक टेस्ट नम्बर 6 अर्थात इंग्लिश पेडागोगी एखाने तुम्हादेरके एर आगेर क्लासे जेटा आमी पढ़िয়েছিলাম डाइभार्स क्लासरूम সেই टपिकटार उपरे आज के इंग्लिश प्रैक्टिस करब। तो যারা আমার ক্লাসটা করেছো আচ্ছা আশা করি তারা প্রত্যেকে কিন্তু আনসারগুলো করতে পারবে। তো ক্লাস যেগুলো দিচ্ছি তোমরা থিওরি ক্লাসগুলো অবশ্যই করো, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে গেলে কিন্তু কখনোই হবে না। থিওরি ক্লাস এবং কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু কখনোই আনসার করতে পারবে না। তো আজকে প্রত্যেকটা মক টেস্টের আনসার তোমরা নিজেরাই করবে, কারণ আমি পুরো ডিটেলসে থিওরি ক্লাস করিয়ে দিয়েছিলাম এর আগের দিন। ঠিক আছে, আজকের টপিকটা থাকছে কি ডাইভার্স ক্লাসরুম যেটা রয়েছিল সেই টপিকটার উপরে। ওকে, তো প্রত্যেকে ভিডিওটা একবার লাইক করে দাও, আর তোমরা যারা রয়েছে প্রত্যেকে শেয়ার করে দিও। তো ভিডিওটা অবশ্যই একবার শেয়ার করে দিও তোমাদের যারা গ্রুপে জয়েন আছো সেই গ্রুপগুলোতে, বা তোমাদের স্ট্যাটাসে একবার শেয়ার করে দিও, কারণ তোমাদের শেয়ার আমার কাছে অনেকটাই মূল্যবান। চলো শুরু করি তাহলে ক্লাসটা। প্রত্যেকে লাইক করে দাও আর প্রত্যেকে আনসার করবে। ঠিক আছে, প্রত্যেকে আনসার করবে, চেষ্টা করলেই কিন্তু পারবে। আমি বাংলাতে বুঝিয়ে দেবো, একদম সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে দেবো, যাতে প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারো। কেউ একদম ইংলিশ দেখে কেউ ভয় পাবে না। চলো আনসার করো। ফার্স্ট কোশ্চেন আনসার করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু। নিচের কোন স্টেটমেন্ট বা নিচের কোন বাক্যটি সত্য নয়। বোঝা গেল? আনসার করো। বলছে দেখো, দ্য লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, ভালো করে দেখো, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি মানে বোঝো। লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি কথার অর্থ হচ্ছে ভাষাগত বৈষম্য, মানে যে ক্লাসরুমে অনেক ভাষাভাষীর ছেলে মেয়ে থাকে তাদেরকে কী বলা হয়? লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, অর্থাৎ মাল্টিলিঙ্গুইজম অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ক্যান বি ইউজ অ্যাজ রিসোর্স বাই ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ টিচার। আমি যেদিন তোমাদের ক্লাস করিয়েছিলাম থিওরি ক্লাস, তখন কিন্তু বারবার একটা কথা বলেছিলাম, বর্তমানে আমাদের ভারতবর্ষে মাল্টিলিঙ্গুয়ালিজমকে কী হিসাবে গ্রহণ করা হয়েছে? রিসোর্স হিসাবে গ্রহণ করা হয়েছে। আমি বারবার একটা কথা বলি, মাল্টিলিঙ্গুয়ালিজমকে কী হিসাবে গ্রহণ করা হয়? রিসোর্স হিসাবে গ্রহণ করা হয়। তাহলে অবশ্যই বাক্যটা ঠিক রয়েছে, তাই না? অপশন বি দেখো, দ্য ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ রেস্ট্রিক্ট দ্য টিচিং। ভাষার যে ডাইভার্সিটি রয়েছে, ভাষার যে বৈচিত্র্যতা রয়েছে, সেটি শিক্ষার্থীর শিক্ষণকে বাধা দেয়। এটা কি ঠিক? আমি একবারও কি বলেছিলাম বাধা দেয়? কখনোই বাধা দেয় না। কি করে? বরঞ্চ প্রমোট করে। ঠিক আছে, তাহলে অপশান 3 দেখো, বলছে ইফেক্টিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। একটা ইফেক্টিভ ইউজ মানে একটা ভালোভাবে ব্যবহার, ভাষার ব্যবহার। ইফেক্টিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ মানে ভাষার ব্যবহার ইনেবল মানে সক্রিয় করে তোলে। কি করে? সক্রিয় করে তোলে দ্য চাইল্ড টু মেক এ কানেকশান বিটুইন আইডিয়া এবং থিংস। তাহলে কি করছে? ভাষার ব্যবহার শিক্ষার্থীদেরকে তাদের যে আইডিয়া মানে ধারণা, এবং আইডিয়া এবং বিভিন্ন জিনিসের সঙ্গে তাদেরকে একটা সম্পর্কের মধ্যে কানেকশান তৈরি করে। বোঝা গেছে? অপশান নাম্বার 4 বলছে মাল্টিলিঙ্গুয়ালিজম ইজ কনস্টিটিউট মানে কি? তৈরি করে। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি? বহু ভাষা কী করে তৈরি করে? অফ দ্য আইডেন্টিটি অফ দ্য চাইল্ড। তাহলে বহু ভাষা একটা শিক্ষার্থীর আইডেন্টিটি তৈরি করে বা একটা শিক্ষার্থীর পরিচয় তৈরি করে। কীভাবে? আনসার বলে ফেলো। প্রত্যেকটা জিনিস আমি বাংলাতে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। প্রত্যেকে কিন্তু ক্লাসটা করো মন দিয়ে। তাহলে এখানে কী হবে আনসার? এখানে হবে আনসার আমাদের অপশান নাম্বার 2। ঠিক আছে, আমি কিন্তু চাইলে কিন্তু তোমাদের এক কথায় আনসার বলে দিতে পারতাম। আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি, কারণ এমসিকিউ করলে কিন্তু অনেকটাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? চলো অপশান 2, কারণ মাল্টিলিঙ্গুয়ালিজম বা ডাইভার্সিটি কখনোই কিন্তু শিক্ষণকে বাধা দেয় না, বরঞ্চ প্রমোট করে। ওকে, আর প্রত্যেকটা অপশান কিন্তু ভালো করে মাথায় রাখবে, এগুলোই কিন্তু থিওরিতে আমি পড়িয়েছিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 2 নম্বরটা আনসার করো। প্রত্যেকে আনসার করো। 2 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বরটা আনসার করো। বলছে দেখো, এ ক্লাস 2 টিচার মানে একটা ক্লাস 2 এর টিচার অঙ্কিতা ইউজ ব্যবহার করে ভেরিয়াস টাস্ক, বিভিন্ন ধরনের কাজ ব্যবহার করে। সাচেস হচ্ছে কি? ক্রিয়েটিং চার্ট, যেমন চার্ট তৈরি করা, গ্রাফ তৈরি করা, ড্রয়িং করা, তারপর সেগুলোকে গ্যাদারিং মানে একসঙ্গে করা, গ্যাদারিং ইনফরমেশান অ্যান্ড প্রেজেন্টিং দেম থ্রো এ পিয়ার অথবা গ্রুপ ওয়ার্ক। সেগুলো কি? বিভিন্ন গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সেগুলোকে উপস্থাপন করে। দিস টাইপ অফ ইনস্ট্রাকশন, এগুলোকে কি বলা হয়? বোঝা গেল? তো ক্লাস 2 এর একজন শিক্ষিকা যার নাম হচ্ছে অঙ্কিতা, সে কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম করে, যেমন হতে পারে চার্ট তৈরি করা, গ্রাফ তৈরি করা, ছবি আঁকা, ড্রয়িং করা, বিভিন্ন ইনফরমেশনকে গ্যাদার করা। তাহলে সেগুলোকে আবার কি করছে? বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে উপস্থাপন করছে। এটাকে কি বলা হয়?
এটা কি করে বলছে হেল্প দ্য লার্নার্স, এগুলি শিক্ষার্থীদেরকে সাহায্য করে উইথ মাল্টিপল ইন্টেলিজেন্স টু পারফর্ম ওয়েল অ্যান্ড লার্ন বেটার, এগুলি শিক্ষার্থীদেরকে সাহায্য করে শিক্ষার্থীদের মাল্টিপল ইন্টেলিজেন্স পারফর্ম করতে, মানে তাদের বুদ্ধির ব্যাপকভাবে ব্যবহার করতে, মানে বিভিন্ন দিকে তাদের বুদ্ধিকে কাজে লাগাতে, এছাড়াও কি তারা যাতে ভালো করে শিখতে পারে সেই দিকে মানে সাহায্য করে। বোঝা গেল? অপশান 2 বলছে ইজ এ ওয়ে অফ ডেমনস্ট্রেটিং হার ওন নলেজ, এর মাধ্যমে যে শিক্ষিকা রয়েছে অঙ্কিতা তার পাণ্ডিত্য দেখাতে চাইছে। অপশান 3 বলছে অনলি হেল্প দ্য ব্রাইট লার্নার্স, এগুলি শুধুমাত্র ক্লাসে যারা ব্রাইট লার্নার্স মানে যারা বেশি মেধা সম্পন্ন তাদের পক্ষে সহযোগিতা করে। অপশান 4 বলছে ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিপেয়ার স্টুডেন্ট ফর অ্যান অ্যাসেসমেন্ট, এটি শিক্ষার্থীদের মূল্যায়ন করতে সবথেকে বেশি মানে ভূমিকা পালন করে। কীভাবে আনসার বলে ফেলো, প্রত্যেকে আনসার করো। অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ হবে প্রশ্নের কারেক্ট। ক্লিয়ার? অপশান এ। প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে করে দিয়েছি, প্রত্যেকটা ক্লাস, কোনো কিছু একদমই তোমাদের বাঁধবে না। চলো নেক্সট কোশ্চেন আনসার করবে। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন আনসার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এনসিএফ পরীক্ষায় প্রশ্ন আসে এনসিএফ থেকে। কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 মানে অ্যাকর্ডিং টু এনসিএফ 2015, এনসিএফ 2015 মতে অ্যাক্রস দ্য কারিকুলাম অ্যাপ্রোচ, তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয় অ্যাক্রস দ্য কারিকুলাম অ্যাপ্রোচের কথা কে বলেছেন, তাহলে এনসিএফ 2015 বলেছে, এটা মাথায় রাখো। তাহলে ইংলিশ শিক্ষার ক্ষেত্রে অ্যাক্রস দ্য কারিকুলাম বলতে কি বোঝায়, এটা কি বলো, আনসার করো, প্রত্যেকে আনসার করো। বলছে দেখো ইউজিং ইংলিশ অনলি অ্যাজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশান, তো এনসিএফ 2015 বলছে যে ইংরেজিকে শুধুমাত্র আমরা কমিউনিকেশনের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করব। অপশান 2 বলছে ব্রেকিং ডাউন মানে ভেঙে ফেলা, বেরিয়ার মানে বাধা, ব্রেকিং ডাউন দ্য বেরিয়ার বিটুইন ইংলিশ অ্যান্ড আদার সাবজেক্ট, তাহলে ইংরেজি এবং অন্যান্য যে সাবজেক্ট রয়েছে তার মধ্যে যে একটা সীমানা, তার মধ্যে যে বাধা সেগুলোকে ভেঙে দেওয়া, ঠিক আছে, ইংরেজিকে মুক্ত করে দেওয়া। অপশান নাম্বার 3 বলছে হ্যাভিং এ সেপারেট কারিকুলাম ফর ইংলিশ হুইচ গিভস বিহাইন্ড দ্য আদার সাবজেক্ট, ইংরেজির জন্য আলাদা কী করা কারিকুলাম করা বা সিলেবাস তৈরি করা যেগুলো অন্যান্য সাবজেক্টের থেকে আলাদা। অপশান 4 বলছে ট্রিটিং ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ইন দ্য কারিকুলাম, ইংরেজিকে একটা সাবজেক্ট হিসাবে মানে দেখা, আমাদের যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলামে ইংরেজিকে একটা সাবজেক্ট হিসাবে জাস্ট দেখা। তাহলে কী হবে, অ্যাক্রস দ্য কারিকুলাম বলতে বোঝাচ্ছে যে ইংলিশ এবং অন্যান্য সাবজেক্টের মধ্যে যে একটা সংযোগ রয়েছে, কমিউনিকেশন রয়েছে বা একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে তৈরি করা, অর্থাৎ ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টের মধ্যে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোকে ভেঙে দিয়ে একটা সম্পর্ক তৈরি করা। বোঝা গেল? যে আমার বাড়ি এবং তোমার বাড়ির মাঝখানে একটা দেওয়াল আছে, সেই দেওয়ালটাকে ভেঙে দিয়ে তোমার সঙ্গে আমার পরিবার, আমার সঙ্গে তোমার পরিবার একটা সুন্দর সম্পর্ক তৈরি করা, এটাকেই বলছে কি অ্যাক্রস দ্য কারিকুলাম। বোঝা গেল? তাহলে অ্যাক্রস দ্য কারিকুলাম বলতে কি বোঝাচ্ছে, অ্যাক্রস দ্য কারিকুলাম বোঝাচ্ছে যে ইংরেজির সঙ্গে যে অন্যান্য সাবজেক্টের যে একটা বাধা ছিল সেই বাধাগুলোকে ভেঙে দেওয়া, সেই বাধাগুলোকে দূর করে দেওয়া, ইংরেজিকে অন্যান্য সাবজেক্টের মধ্যে নিয়ে যাওয়া বা ইংরেজিকে অন্যান্য সাবজেক্টের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। অপশান নাম্বার 2 হবে এই প্রশ্নের কারেক্ট। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট। ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি টেস্ট তোমাদের জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করেছে। তো এক্সাম পর্যন্ত তোমরা প্রতিদিন আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে। তো তোমরা যারা আমাদের মক টেস্টে পার্টিসিপেট করতে চাও, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে রেগুলার আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে মক টেস্ট হচ্ছে। সকাল 8টার সময়, সকাল 11টা, দুপুর 2টো, বিকেল 5টা, রাত্রি 9:30, রবিবারে থাকছে আমাদের ফুল মক টেস্ট এবং প্রত্যেকটি রাজ্যের প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। তো তোমাদের প্রিপারেশনকে আরও বেশি বেস্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের মক টেস্টে নিজের নামটিকে এনরোলমেন্ট করো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে এনরোলমেন্ট করো। শুধুমাত্র মক টেস্ট না, তোমরা এছাড়াও আমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য অল নোটস তোমরা পেয়ে যাবে, সঙ্গে থাকছে লাইভ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্রত্যেকটি জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সুবিধাগুলো উপভোগ করার জন্য এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ। দেখো 4 নম্বর কোশ্চেন আনসার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 নম্বরটা আনসার করো প্রত্যেকে। কি বলছে দেখো, স্কুল নিড মানে স্কুলের প্রয়োজন, ভালো করে আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো। দেখো কি বলছে, তোমরা পড়ো। বলছে স্কুলের প্রয়োজন টু বিকেম সেন্টার দ্যাট, স্কুলকে এমন একটা কেন্দ্র হতে হবে যেটি
প্রিপেয়ার করবে চিলড্রেন, যেটি শিক্ষার্থীদেরকে তৈরি করবে ফর লাইফ, তাদের জীবনের জন্য, এবং ইনশিওর দ্যাট, এবং নিশ্চিত করবে যে ওয়াল চিলড্রেন, প্রত্যেকটা শিক্ষার্থী, স্পেশালি বিশেষ করে দ্য ডিফারেন্টলি অ্যাবেল, যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্নভাবে সক্ষম। ডিফারেন্টলি অ্যাবেল মানে বিভিন্নভাবে সক্ষম, কেউ নাচে ভালো, কেউ গানে ভালো, কেউ খেলাধুলায় ভালো, তাদের জন্য বলছে। তাহলে ডিফারেন্টলি অ্যাবেল চিলড্রেন ফ্রম মার্জিনালাইজ সেকশন, যারা একদম মার্জিনে আছে। ধরো কোনো শিক্ষার্থী 23-23 পেয়ে পাস করেছে, কোনো শিক্ষার্থী 25-25 পেয়ে পাস করছে, তাদেরকেই বলা হয় কি মার্জিনাল, অর্থাৎ একদম ধারের কোলে যারা রয়েছে। অ্যান্ড চিলড্রেন ইন ডিফিকাল্ট সার্কামস্টেন্স গেট দ্য ম্যাক্সিমাম বেনিফিট অফ দিস ক্রাইটেরিয়া আর অফ হচ্ছে কি এডুকেশন। দিস অবজারভেশন ফাউন্ড ইন দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। এখানে কি বলেছে প্রশ্নটাতে, এখানে বলছে যে বিভিন্ন ধরনের শিক্ষার্থী হতে পারে, কেউ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী হতে পারে, গিফটেড স্টুডেন্ট বা অল্প মেধা সম্পন্ন হতে পারে, কেউ বাংলায় ভালো, কেউ অঙ্কে ভালো, কেউ খেলাধুলায় ভালো, বিভিন্ন ধরনের শিক্ষার্থীকে যাতে তারা ম্যাক্সিমাম বেনিফিট পায় তার জন্য যে শিক্ষা ব্যবস্থা করেছে সেই শিক্ষা ব্যবস্থার নাম কি? ইনক্লুসিভ এডুকেশন, কনস্ট্রাকটিভিস্ট লার্নিং, জেন্ডার ইকুয়ালিটি আর ক্রিটিক্যাল পেডাগজি। নাম শুনেই বুঝতে পারছো কী হবে, ইনক্লুসিভ এডুকেশন, তাই না? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেখানে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষা দেওয়া হয়, তাকে কি বলছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অপশন নাম্বার এ। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন আনসার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে দ্য টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া ইজ ফেসিং দ্য মেন প্রবলেম। আমাদের ভারতবর্ষে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কোনগুলো সমস্যা? ইউজ অফ ট্র্যাডিশনাল অ্যান্ড ওল্ড মেথড। ভারতে যে শিক্ষালয়ে যে শিক্ষার্থীদেরকে যে শিক্ষা দেওয়া হয়, সেখানে ইংরেজি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ওল্ড মেথড মানে প্রাচীন পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে। ল্যাক অফ গুড ট্রেনিং ম্যাটেরিয়ালস, মানে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভালো লার্নিং ম্যাটেরিয়ালস নেই। আমি সবই কিন্তু বলে দিয়েছিলাম। অল অফ দিস অ্যাবাভ, নান অফ দিস অ্যাবাভ। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার 3, অল অফ দিস অ্যাবাভ। বোঝা গেল? তাহলে এইরকমভাবে তোমাদের কিন্তু পড়তে হবে। চলো নেক্সট দেখো, নেক্সট 6 নম্বর কোশ্চেন আনসার করো প্রত্যেকে। 6 নম্বর কোশ্চেন কী হবে দেখো, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিডস এ নিউ অ্যান্ড ফাংশনাল এনভায়রনমেন্ট বিকজ। ইংরেজি শিক্ষার ক্ষেত্রে একটা নতুন পদ্ধতি দরকার বা নতুন কার্যক্রমভাবে পড়াশোনা করার যে প্রক্রিয়া সেটা দরকার। কারণ কি? আমি বলেছিলাম না ফাংশনাল এনভায়রনমেন্ট, বলেছিলাম তোমাদেরকে এর আগের ক্লাসে, কালকেই তো অনেক ক্লাস করলাম, তাই না? তো সেখানে কি বলছে দেখো, দ্য লার্নার্স বিলং টু ডিফারেন্ট সোশিও লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড। সেখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থী আছে, বিভিন্ন কালচারের শিক্ষার্থী আছে, কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, বিভিন্ন কালচারের শিক্ষার্থী আছে। তারপর 2 নম্বর বলছে টিল নাও টিচিং অফ ইংলিশ হ্যাজ বিন টেক্সট ওরিয়েন্টেড। এখনও আমাদের বিদ্যালয়গুলিতে ইংরেজিকে শিক্ষা দেওয়া হয় টেক্সট ওরিয়েন্টেড। টেক্সট ওরিয়েন্টেড মানে কি? ওই যে বই ভিত্তিক, মানে বইয়ের ওপর নির্ভর করে ইংরেজিকে শিক্ষা দেওয়া হয়। অপশন 3 বলছে বিইং মোর এক্সামিনেশন ওরিয়েন্টেড। বর্তমানে আমাদের ইংরেজি শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র পরীক্ষাকে কেন্দ্র করে, যে পরীক্ষাতে ভালো রেজাল্ট পেতে হবে, এটাই তাদের লক্ষ্য। এবং ইংলিশ কন্টেন্ট ডাজ নট ফোকাস অন রাইজিং দ্য লেভেল অফ কমিউনিকেটিভ কম্পালস বা কম্পিটেন্স। ইংরেজিকে শুধুমাত্র পরীক্ষার ওপর ভিত্তি করে করা হয়েছে, বা এখানে এক্সাম ওরিয়েন্টেডের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে কোনো রকম কমিউনিকেশনের ওপরে গুরুত্ব দেওয়া হয়নি। এই সমস্ত কারণগুলোর জন্যই আমাদের ইংরেজি যাতে শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারে, তার জন্য কি প্রয়োজন? ফাংশনাল এনভায়রনমেন্ট প্রয়োজন। তাহলে অল অফ দিস অ্যাবাভ হবে কারেক্ট আনসার, তাই না? অল অফ দিস অ্যাবাভ। চলো 7 নম্বর কোশ্চেন আনসার করো প্রত্যেকে। 7 নম্বর কোশ্চেন আনসার করো। দেখো এখানে কি বলছে, ইনক্রিজ পার্টিসিপেশন। ইনক্রিজ পার্টিসিপেশন মানে কি? শিক্ষার্থীদের অংশগ্রহণ। ইনক্রিজ পার্টিসিপেশন মানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ইন লার্নিং প্রসেস, মানে ভাষা শিক্ষার ক্ষেত্রে, ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটা বৃদ্ধি করা যাবে কিসের মাধ্যমে? তাহলে শিক্ষার্থীদের পার্টিসিপেশন কিসের মাধ্যমে বৃদ্ধি করা সম্ভব? অপশানগুলো দেখো, বলছে দ্য টিচার ইজ অ্যাওয়্যার। একজন শিক্ষককে সচেতন হতে হবে। অফ দ্য ডাইভার্স ব্যাকগ্রাউন্ড অফ দ্য লার্নার্স। প্রত্যেকটা শিক্ষার্থীকে ফোকাস করতে হবে এই যে, এবং কোন শিক্ষার্থী কোন সেকশন থেকে, কোন ডাইভার্সিটি থেকে এসছে, কোন মানে সোসাইটি থেকে এসছে, সেগুলো ভালো করে জানতে হবে। একদম কারেক্ট। অপশন নাম্বার 2 বলছে দ্য টিচার ইম্পার্ট টিচিং কোলাবরেটিং উইথ প্যারেন্টস। তো শিক্ষক শুধুমাত্র শিক্ষার্থীদেরকেই পড়াবেন না, তো শিক্ষক মহাশয় মাঝে মধ্যে শিক্ষার্থীর বাবা মায়ের সঙ্গেও কিন্তু তিনি আলাপ আলোচনা করবেন, এটাও কারেক্ট।
অপশান 3 বলছে ইউজ অফ ডিফারেন্ট টিচিং মেথড লাইক হচ্ছে কি গ্রুপ ওয়ার্ক, ফান অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাডপ্টেড। তো শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গ্রুপ অ্যাক্টিভিটি, তারপর মজার চলে শিক্ষা দেওয়া, এগুলোকে গ্রহণ করবেন। অপশান নাম্বার 4 বলছে অল অফ দ্য অ্যাবভ প্রপারলি ইমপ্লিমেন্টেড, সব ওপরের সবগুলোকেই সঠিকভাবে করতে হবে। কীভাবে আনসার করে ফেলো? একদম প্রত্যেকে সঠিক, অপশান নাম্বার 4 ক্লিয়ার, অপশান 4। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে দেখো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলছে আফটার রিডিং এ পোয়েম, মানে একটা কবিতা পাঠ করার পরে এ টিচার, একজন শিক্ষক মহাশয় ইনভলভ দ্য লার্নার্স ইন এ গ্রুপ ওয়ার্ক। তো একটা কবিতা পাঠ করার পরে একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করালো বা বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করা হলো। ওয়ান গ্রুপ হচ্ছে কি রাইটস, একটা গ্রুপ কী করছে? লিখছে। রাইট মানে লিখছে। কি লিখছে? দ্য থিম অফ দ্য পোয়েম, ওই কবিতাটার কি থিম আছে সেই থিমটা লিখছে। আবার বলছে অ্যানাদার ড্র এ পিকচার, অন্য একটা গ্রুপ কী করছে? একটা পিকচার তৈরি করছে টু ডিপিক্ট, ঠিক আছে, টু ডেপিক্ট দ্য যে কি মেন ক্যারেক্টার, ওই যে কবিতার যে প্রধান ক্যারেক্টারগুলো রয়েছে বা মেন ক্যারেক্টার রয়েছে সেগুলো ফুটিয়ে তোলার জন্য একটা ছবি আঁকতে বলেছেন। আবার কি বলছে দেখো অ্যানাদার ইয়েট অ্যানাদার রাইট দ্য সামারি অফ দ্য পোয়েম, আবার অন্যদেরকে বলেছেন যে তোমরা কবিতাটির সামারি লিখো। তাহলে এই সমস্ত অ্যাক্টিভিটিকে কি বলা হয়? তো একজন শিক্ষিকা বা একজন শিক্ষক একটা কবিতা পাঠ করার পরে তার শিক্ষার্থীদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে বলেছেন। এর মাধ্যমে কোনটি বোঝাতে চাইছে? অপশন দেখো বলছে ইজ এমড অ্যাট হচ্ছে কি লার্নার্স টু প্রিপেয়ার ফর অ্যাসেসমেন্ট, এর প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে অ্যাসেসমেন্ট করা বা মূল্যায়ন করা। অপশান 2 বলছে উইল ডিস্ট্র্যাক্ট দ্য লার্নার্স, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে তোলার জন্য। অপশান 3 বলছে ইট ইজ হচ্ছে কি শেয়ার ওয়েস্ট টাইম, এটি মূলত একটা সময় নষ্ট করার প্রক্রিয়া। অপশান 4 বলছে ক্যাটার্স টু ডাইভার্স অ্যাবিলিটি অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, শিক্ষার্থীদের মধ্যে যে ডাইভার্সিটিগুলো রয়েছে বা বৈচিত্র্যতা রয়েছে সেগুলোর উপরে ফোকাস করা এবং শিক্ষার্থীদের মধ্যে কি করা? শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করা বা আগ্রহ বাড়িয়ে তোলা। তাহলে কী হবে অ্যান্সার? বলে ফেলো। একদম প্রত্যেকে সঠিক, অপশান নাম্বার 4। তাহলে ক্যাটার দ্য ডাইভার্স অ্যাবিলিটি, শিক্ষার্থীদের যে বিভিন্ন ধরনের যে অ্যাবিলিটিগুলো রয়েছে সেই অ্যাবিলিটিগুলোকে পূরণ করা, ঠিক আছে, সেই অ্যাবিলিটিগুলোকে প্রাধান্য দেওয়া এবং ইন্টারেস্ট অফ দ্য লার্নার্স, এবং শিক্ষার্থীদের মধ্যে ইন্টারেস্ট জাগিয়ে তোলা। যে শিক্ষার্থী ভালো গান করতে পারে তাকে গান করতে দিতে হবে, তাকে যদি আমি নাচে ভর্তি করে দিই সে কিন্তু নাচ করতে পারবে না, তাহলে তার কিন্তু ইন্টারেস্ট থাকবে না। তাহলে যার যেমন দক্ষতা তাকে কিন্তু সেই দিকেই পাঠাতে হবে, অপশান নাম্বার 4 ক্লিয়ার। চলো 9 নম্বর কোশ্চেন আনসার করো প্রত্যেকে। 9 নম্বর কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 ইয়ার দ্য ইনিশিয়াল স্টেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং মে বি ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফর লার্নিং অ্যাক্টিভিটি দ্যাট ক্রিয়েট দ্য চাইল্ড অ্যাওয়ারনেস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে কী বলছে? এনসিএফ 2005 বলছেন যে প্রাথমিক অবস্থায় শিশুরা কোন ভাষার মাধ্যমে সারা বিশ্ব সম্পর্কে জানবে, সারা বিশ্ব সম্পর্কে তারা সচেতন হবে। বলে ফেলো ইংলিশ, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি। কী হবে অ্যান্সার? প্রাথমিক অবস্থায় বলেছে মানে ক্লাস 1 2 3, তখন আনসার হবে কি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, অপশন নাম্বার 2 মাতৃভাষা। ক্লিয়ার, অপশন 2। চলো 10 নম্বর কোশ্চেন আনসার করো। বলছে হাউ এ গুড অ্যান্ড ইফেক্টিভ টিচার উইল ট্রিট এ চাইল্ড উইথ সাম লার্নিং ডিসএবিলিটি। কী হবে অ্যান্সার করে ফেলো। আনসার করো হাউ এ গুড অ্যান্ড ইফেক্টিভ টিচার, হাউ মানে কীভাবে একটি ভালো এবং ইফেক্টিভ টিচার উইল ট্রিট এ চাইল্ড উইথ সাম লার্নিং ডিসএবিলিটি, যে সমস্ত শিক্ষার্থীদের শিখন অক্ষমতা রয়েছে একজন শিক্ষক তাকে কীভাবে হ্যান্ডেল করবে। বোঝা গেল? দেখো ইগনোর দ্য স্টুডেন্ট কমপ্লিটলি, শিক্ষক মহাশয় শিক্ষার্থীকে পুরোপুরিভাবে ইগনোর করবে। পে মানে প্রদান করবে। পার্সোনালাইজ অ্যাটেনশান, প্রত্যেকটা শিক্ষার্থীর ওপরে আলাদা আলাদাভাবে অ্যাটেনশান প্রদান করবে। অপশান নাম্বার 3 মোটিভেট দ্য স্টুডেন্ট টু লার্ন, শিক্ষার্থীদেরকে শেখার ক্ষেত্রে মোটিভেশন প্রদান করবে। অপশান নাম্বার 4 2 ও 3। বলে ফেলো আনসার কী হবে? একদম কারেক্ট, সঠিক আনসার হবে অপশান নাম্বার 4, বোথ 2 ও 3 হবে সঠিক আনসার। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন আনসার করো প্রত্যেকে। নেক্সট কোশ্চেন আনসার করো। বলছে দেখো সলিল এ স্টুডেন্ট অফ ক্লাস 2, ক্লাস 2-র একজন স্টুডেন্ট সলিল ইজ ভেরি হচ্ছে কি ইম্পালসিভ অ্যান্ড রেস্টলেস অ্যান্ড হাইপার অ্যাক্টিভ। তো ওই শিক্ষার্থী কি সে কিন্তু রেস্টলেস মানে কি? রেস্টলেস কথার অর্থ হচ্ছে চঞ্চল প্রকৃতির। হাইপার অ্যাক্টিভ মানে সবসময় কিন্তু হাইপার হয়ে যায়, অ্যাক্টিভিটি হয়ে যায়, মানে সবসময় রেগে যেতে পারে বা মানে কী বলছো হাইপার অ্যাক্টিভিটি হয়ে যেতে পারে, ঠিক আছে। আর ইম্পালস মানে আবেগপ্রবণ। তাহলে একজন শিক্ষার্থী সে কিন্তু প্রচুর পরিমাণে আবেগপ্রবণ এবং সে চঞ্চল প্রকৃতির, সে
কী রকমের স্টুডেন্ট? বলছে লার্নিং ডিসেবিলিটি, লার্নিং প্রবলেম, ভিজুয়াল ইম্পায়ারমেন্ট আর ফিজিক্যাল প্রবলেম। সঠিক আনসার কী হবে? ফিজিক্যাল প্রবলেম। তাহলে যদি শিক্ষার্থীর ফিজিক্যাল প্রবলেম থাকে বা দৈহিক যত বা শারীরিক অক্ষমতা থাকে, তাহলে সেই শিক্ষার্থী কিন্তু চঞ্চল প্রকৃতির হবে বা আবেগপ্রবণ হবে। ক্লিয়ার? অপশন নাম্বার 4, বাকিগুলো কিন্তু হবে না, ঠিক আছে? অপশন 4। চলো আনসার করো প্রত্যেকে। 12 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলছে দেখো, 12 নম্বর কোশ্চেন আনসার করো। এ চাইল্ড ইজ ইফেক্টিভ ইন সলভিং ম্যাথ সাম। তো একটা শিশু রয়েছে, সে কিন্তু ভালোভাবে অঙ্ক করতে পারে, মানে ম্যাথের যে সমাধান সেগুলো করতে পারে। ক্যান ড্র ওয়েল, সে ভালোভাবে যে কোনো জিনিস ছবি আঁকতে পারে। বাট কিন্তু হোয়েন যখন ইট ইজ কাম টু রিটেলিং এ স্টোরি ওয়ার মিনিং অফ দ্য ওয়ার্ডস হি ফাইন্ড হিমসেলফ অ্যাট এ লস হি ইজ সাফারিং ফ্রম। তো একটা স্টুডেন্ট রয়েছে, সে কিন্তু লিখতে পারে, ভালো ছবি আঁকতে পারে, অঙ্ক করতে পারে, কিন্তু তাকে যদি কিছু বলতে বলা হয় বা একটা গল্প বলতে বলা হয়, সে কিন্তু পারে না। সে কোন ধরনের মানে ডিসএবিলিটিতে ভুগছে? বলছে স্পিকিং প্রবলেম, তার কথা বলার অক্ষমতা। অপশন 2 বলছে অটিজম। অপশন 2 বলছে কি ডিসফেসিয়া। অপশন 4 বলছে কি এডিএইচডি। সঠিক আনসার হবে অপশন নাম্বার 2, ডিসফেসিয়া। তাহলে ডিসফেসিয়া কি? ডিসফেসিয়া হচ্ছে এমন একটা মানে প্রবলেম যেটার কারণে শিক্ষার্থীরা সাধারণত নিজেকে লুকিয়ে রাখে, শিক্ষার্থীরা কথা বলতে পারে না। বোঝা গেল? অপশন নাম্বার 2। বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে কিন্তু ডিটেলসে জানবো, ঠিক আছে? চলো নেক্সট 13 নম্বর কোশ্চেন আনসার করো। 13 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু ইন হচ্ছে কি সিচুয়েশন। এখানে বলছে নিচের কোনটি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু, নিচের কোনটি সঠিক নয়। এ লার্নার্স হ্যাজ দ্য অ্যাবিলিটি টু লার্ন নেসেসারি স্কিল। বলছে নিচের কোনটি সঠিক নয়। একজন লার্নার, একজন শিক্ষার্থীর কী করা দরকার? হ্যাজ দ্য অ্যাবিলিটি টু লার্ন নেসেসারি স্কিল। একজন শিক্ষার্থীর কিছু স্কিল বা কিছু দক্ষতা শেখা একান্তই দরকার। কারণ বাট ইজ লো হচ্ছে কি অ্যাভারেজ ইন হিজ পারফরমেন্স, কারণ তার যে পারফরমেন্স সেটা কিন্তু খুবই কম। দিস ক্যান বি ডিউ টু, এটি কী কারণে হতে পারে? এখানে বলছে নট, অর্থাৎ ভুলটাকে চুজ করতে হবে, সঠিকটাকে চুজ করা যাবে না। কি বলছে দেখো, দ্য লার্নার্স আইকিউ লেভেল ইজ বিলো অ্যাভারেজ। বলছে লার্নার্স অ্যাভারেজ, মানে লার্নার্স বা শিক্ষার্থী ভালো শিখতে পারছে না কারণ তার আইকিউ কিন্তু খুবই কম। একদম ঠিক, কিন্তু আমার নট বলেছে। অপশন 2 বলছে লার্নার্স ইজ সাফারিং ফ্রম সেলফ স্টিম। সে আত্মসম্মান বা আত্মনির্ভরতা বা আত্মবিশ্বাসের তার নেই, তার আত্মবিশ্বাস নেই বা আত্মসম্মান নেই। অপশন নাম্বার 3 বলছে দ্য লার্নার্স ওয়ান্টস টিচার কন্টিনিউয়াস অ্যাটেনশন। তো শিক্ষার্থীরা চাইছে যে শিক্ষক মহাশয় যাতে তাদেরকে আলাদাভাবে অ্যাটেনশন দেখ, এটাও ঠিক। অপশন নাম্বার 4 বলছে দ্য লার্নার্স ওয়ান্ট টু অ্যান্টাগোনিয়াস দ্য টিচার। শিক্ষার্থীরা কী করবে? শিক্ষক মহাশয়ের বিরোধিতা করবে। তাহলে তুমি বলো তো, শিক্ষার্থীরা কখনো শিক্ষক মহাশয়ের বিরোধিতা করবে? কখনো নয়। তাহলে এটা আমাদের ভুল, অপশন নাম্বার 4। 14 নম্বর কোশ্চিন, দ্য টার্ম লার্নিং ডিসএবিলিটি রিফার্স। লার্নিং ডিসএবিলিটি বলতে কী বোঝায় বলো? বলছে প্রবলেম হুইচ ইজ হচ্ছে কি নিউরোলজিক্যাল। এটা সাধারণত আমাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। অপশন নাম্বার 2 বলছে এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এটা মানসিক ব্যাধি। অপশন নাম্বার 3 বলছে হিডেন ডিসএবিলিটি। কীভাবে আনসার বলে ফেলো? এর আগের ক্লাসে তোমাদেরকে বাংলাতে যখন সাইকোলজি পড়িয়েছি তখন বলে দিচ্ছি, এটা হচ্ছে কি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, তার সঙ্গে এটা হিডেন ডিসঅর্ডার। হিডেন মানে লুকায়িত একটা ব্যাধি। অপশন নাম্বার 4, 1 ও 3 হবে প্রশ্নের কারেক্ট। ক্লিয়ার? আজকে লাস্ট কোশ্চেন, প্রত্যেক আনসার করো। লাস্ট কোশ্চেন বলছে রাধা এ স্টুডেন্ট অফ ক্লাস 1 ক্যান রিড অ্যান্ড স্পিক ভেরি ওয়েল। তো একজন স্টুডেন্ট রয়েছে, সে ভালো বলতে পারে এবং পড়তে পারে। বাট কিন্তু হি বা সি ইজ আস্কড টু রাইট, যখন তাকে লিখতে বলা হয়, সি ইজ আনএবল টু রাইট ওয়ার্ডস অর সেন্টেন্স। সে কিন্তু কোনো শব্দ বা বাক্য লিখতে পারে না। সি ইজ সাফারিং ফ্রম লার্নিং ডিসএবিলিটি। সে কোন ধরনের লার্নিং ডিসএবিলিটি থেকে ভুগছে? ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া মানে সে সঠিকভাবে পড়তে পারে না। অটিজম মানে কি? অটিজম মানে সমাজের মানুষের সঙ্গে ভালো করে কমিউনিকেশন করতে পারে না। আর ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়া কথারই অর্থ হচ্ছে যারা লিখতে পারে না। আর ডিসক্যালকুলিয়া মানে যারা সঠিকভাবে অঙ্ক করতে পারে না। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার 3, ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া কথার অর্থ হচ্ছে যারা লিখতে পারে না, অপশন 3। তো এই ছিল টোটাল 15টা প্রশ্ন। অনেক লম্বা ক্লাস হলো। তো কেন বললাম এতগুলো কথা? কারণ যদি কথাগুলো শোনো তাহলে কিন্তু মনে থাকবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর আমি যদি পড়ে তোমাদেরকে মানে করিয়ে দিই তাও বা আনসার কি দাগিয়ে দিই, তাহলে কিন্তু অতটা তোমাদের কাছে ইফেক্টিভ হবে না।
তো ওকে, তোমরা প্রত্যেকে ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও, যারা যারা ক্লাসটা করছো প্রত্যেকে লাইক করে যাও, কারণ তোমাদের লাইক আমাকে আরও বেশি মোটিভেশন জাগায় তোমাদেরকে আরও ক্লাস করানোর জন্য। অবশ্যই তোমরা লাইক করে দাও, আর অবশ্যই ক্লাসটা বন্ধুদের সঙ্গে অবশ্যই একবার করে শেয়ার করে দিও, কারণ তোমাদেরকে আমি এত রেগুলার কিন্তু ফ্রিতেই ক্লাস দিচ্ছি, তার পরিবর্তে তো এইটুকুই তোমাদের কাছে আশা করি, তাই না? ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। ডাব্লিউবি এক্সাম গাইড প্রাইমারি টেট তোমাদের জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করেছে। তো এক্সাম পর্যন্ত তোমরা প্রতিদিন আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে। তো তোমরা যারা আমাদের মক টেস্টে পার্টিসিপেট করতে চাও, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করে রেগুলার আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে মক টেস্ট হচ্ছে। সকাল 8টার সময়, সকাল 11টা, দুপুর 2টো, বিকেল 5টা, রাত্রি 9:30, রবিবারে থাকছে আমাদের ফুল মক টেস্ট, এবং প্রত্যেকটি রাজ্যের প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। তো তোমাদের প্রিপারেশনকে আরও বেশি বেস্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের মক টেস্টে নিজের নামটিকে এনরোলমেন্ট করো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে এনরোলমেন্ট করো। শুধুমাত্র মক টেস্ট না, তোমরা এছাড়াও আমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য অল নোটস তোমরা পেয়ে যাবে, সঙ্গে থাকছে লাইভ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্রত্যেকটি জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সুবিধাগুলো উপভোগ করার জন্য এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।